আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারে বিমান বাহিনীর পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। পুরো বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত না হলেও কোন কোন বিচারক ও তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিপরায়ণ, মন্তব্য দুদক চেয়ারম্যান। নির্বাচনের সময় সব পৌরসভায় সেনা মোতায়েন চায় বিএনপি। সিইসি বললেন, যেখানে প্রয়োজন সেখানে মোতায়েন করা হবে। মহাজোটে রাখতে হলে জাতীয় পার্টির প্রতি আওয়ামী লীগের আচরণ আরও সহনশীল হতে হবে, বললেন এরশাদ। এবং কেজিতে 4-5 টাকা বেড়েছে বেশিরভাগ চালের দাম, উত্তরাঞ্চলের মিল মালিকদের দায়ী করছেন আড়তদাররা। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও বিদায় বছরের আলোচিত ঘটনাবলী নিয়ে আমাদের বিশেষ আয়োজন প্যানাসোনিক আলোচিত 10-এ আজ থাকছে বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার খবর। সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এই ঘাঁটি নির্মাণের কাজ শুরু হবে। সকালে যশোর বিমান ঘাঁটিতে বিমান বাহিনী একাডেমির শীতকালীন প্রশিক্ষণ সমাপনী গ্রাজুয়েশন কুচকাওয়াজ উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। যশোর থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানস ঘোষ। এটি ছিল বিমান বাহিনী একাডেমির ৬২তম ফ্লাইট ক্যাডেট কোর্স এবং স্পেশাল পারপাস শর্ট সার্ভিস কমিশনের নবম কোর্সের সমাপনী অনুষ্ঠান। এবারের কোর্সে ১০ জন মহিলা সহ মোট ৩৩ জন ফ্লাইট ক্যাডেট কমিশন পান। প্রধানমন্ত্রী ক্যাডেটদের ফ্লাইং ব্যাচ পরিয়ে দেন। প্রশিক্ষণে যারা কৃতিত্ব দেখিয়েছে প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মানসূচক পদক তুলে দেন। প্রধানমন্ত্রী জানান, সরকার শক্তিশালী, দক্ষ ও আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। আমরা ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংযোজনের ব্যবস্থা নিয়েছি। এছাড়াও দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত আমাদের সামরিক ও বেসামরিক স্থাপনসমূহ, বিশেষ করে আমাদের সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিমান বাহিনী ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এই ঘাঁটি নির্মাণ কাজ শীঘ্রই শেষ হবে। কমিশন পাওয়া নতুন ক্যাডেটরা নিজেদের দেশ রক্ষায় উৎসর্গ করবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তোমরা এই বিমান বাহিনীর ভবিষ্যৎ কর্ণধার, তাই ভবিষ্যৎ নেতৃত্বের যোগ্য উত্তরসূরি হিসেবে তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস, তোমাদের সাহসিকতা, ধৈর্য, বিচক্ষণতা, তীক্ষ্ণ মেধা ও গতিশীল নেতৃত্ব আমাদের বিমান বাহিনী ভবিষ্যতে আরো উন্নত ও পেশাদারী হয়ে উঠবে। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যে বিমান বাহিনীর জন্ম হয়েছিল, আজ তা পরিপূর্ণ সুসংগঠিত একটি বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত। পরবর্তীতে এই বাহিনীর প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে, যেখান থেকে এ পর্যন্ত সামরিক প্রশিক্ষণ নিয়ে কমিশন পেয়েছেন প্রায় ১৫০০ প্রশিক্ষণার্থী। পরে যশোরের বিমান বাহিনী একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রী যশোরে শিক্ষা বোর্ডের নতুন মডেল স্কুলের উদ্বোধন করেন। পরে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, প্রশাসনিক ও অনুষদ ভবন এবং হলের উদ্বোধন করেন। মানস ঘোষ, এটিএন বাংলা, যশোর। পুরো বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত না হলেও কোন কোন বিচারক ও তাদের সহায়তাকারী নিম্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিপরায়ণ বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। কমিশন এরই মধ্যে অবসরপ্রাপ্ত ৩ জন বিচারপতি ও 7 জন বেঞ্চ অফিসারের অবৈধ সম্পত্তির তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। বিচার বিভাগ নিয়ে টিআইবির সাম্প্রতিক গবেষণা রিপোর্টকে অতিরঞ্জিত বলেও মনে করেন না তিনি। আলমগীর স্বপনের রিপোর্ট।
সেবা খাতের মধ্যে বিচার বিভাগে মানুষ সবচেয়ে বেশি দুর্নীতি শিকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এই জরিপ নিয়ে চলছে নানা বিতর্ক। তবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান মনে করেন এ নিয়ে তর্কের কিছু নেই। তিনি বলেন, বিচার বিভাগে যে দুর্নীতি রয়েছে তা এর আগে একজন সাবেক প্রধান বিচারপতিও বলেছেন। এক্ষেত্রে তিনি টিআইবি রিপোর্টে কোনো বাড়াবাড়ি হয়নি বলেও মনে করেন। বিচারকরা যাদের সহায়তা নিয়ে থাকেন তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি। আমাদের একজন প্রাক্তন প্রধান বিচারপতি তো বেশ কয়েকজন বেঞ্চ অফিসারের বিষয়ে উল্লেখও করেছেন। অ্যাপারেন্টলি মনে হচ্ছে তাদের যে পদ্ধতি, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড পদ্ধতিতেই ওরা এই স্যাম্পল সার্ভেটা করেছে। এরই মধ্যে কমিশন অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুল হক, জয়নুল আবেদিন ও মোজাম্মেল হকের অবৈধ সম্পত্তি তদন্ত শুরু করেছে। উচ্চ আদালতের 7 জন বেঞ্চ অফিসারেরও সম্পত্তি হিসাব খতিয়ে দেখা হচ্ছে। কমিশন চেয়ারম্যান জানান, অন্য কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলেও তা খতিয়ে দেখা হবে। একাধিক বিচারপতি এবং বেশ কয়েকজন বেঞ্চ অফিসার, আমরা তো হাতে নাতে ধরতে পারিনি, আমরা অবৈধ সম্পত্তির অর্জন এবং এইগুলি এখনো তদন্ত চলছে। সেই সাথে তিনি জানিয়েছেন, বিচার কাজের দীর্ঘসূত্রিতার কারণে দুর্নীতি দমন কমিশনের 1127টি ও এর আগের বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর 1294টি মামলা বছরের পর বছর ঝুলে আছে। এসব মামলা দ্রুত সুরাহা করতে পারলে দুর্নীতি অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি। নানা কারণে দুর্নীতি পরায়ণদের কেসের নিষ্পত্তি অনেক দীর্ঘ সময় লাগছে। এই দীর্ঘসূত্রতার কারণে সবাই জামিনে মুক্ত হয়ে সমাজে অপরাধ করেই চলছেন। এর ফলে অপরাধ প্রবণতাও বাড়ছে এবং দুর্নীতি করে যে সাজা পেতে হয় এই ধারণাটা সমাজে সুপ্রতিষ্ঠিত হচ্ছে না। তিনি দুর্নীতির মামলার বিচারের জন্য আলাদা বেঞ্চ গঠনেরও দাবি জানান। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন পৌরসভা নির্বাচনে 259টি পৌরসভাতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। সকালে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ড এটিএম শামসুল হুদার সাথে দেখা করে এ দাবি জানান। তবে বৈঠক শেষে সিইসি বলেন, এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সব পৌরসভায় সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে। বিস্তারিত অনিন্দিতা কামালের রিপোর্টে। সকালে বিএনপি চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন। আসন্ন পৌরসভা নির্বাচনের নানা দিক নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দীর্ঘ প্রায় 2 ঘন্টা আলোচনা করেন তারা। আলোচনা শেষে চিফ হুইপ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, এখন সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বিএনপি সমর্থিত প্রার্থীদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। পাশাপাশি প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এই অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে সবগুলো পৌরসভাতে সেনাবাহিনী মোতায়েন ছাড়া কোনো বিকল্প নেই। আমরা দাবি করেছি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সেনাবাহিনী নিয়োগের প্রয়োজন। প্রত্যেকটা পৌরসভায় আমরা চেয়েছি। অতীতে ভোলা নির্বাচন আমরা দেখেছি। এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের পেশি শক্তি এবং সরকারি প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে মন্ত্রী, মিনিস্টার, এমপিরা তারা যে আস্ফালন এখনো দেখেছে, সেই আশঙ্কায় আমরা ওনাকে জানিয়েছি যে এইভাবে তারা দখল করে নিজের। বিএনপি চিফ হুইপ আরো বলেন, যদি নির্বাচন সুষ্ঠু হয় তবে বিএনপি সমর্থিত 80% প্রার্থী নির্বাচনে জয়লাভ করবে। অপরদিকে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বিএনপির এ দাবি নাকচ করে বলেন, সীমিত আকারেই সেনাবাহিনী মোতায়েন থাকবে, কারণ 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। আমরা তো বলেছি ইতিমধ্যে যে আমরা সীমিত আকারে কিছু সেনাবাহিনী করব এবং বিভিন্ন জায়গা থেকে এই বাহিনী মোতায়েন করার অনুরোধ আমাদের কাছে আসছে। আমরা সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, দেখে আমরা ডিপ্লয়মেন্টের একটা প্ল্যান করব। এই সারা দেশ জুড়ে করার আমি এখনো বলছি আমাদের কোনো প্ল্যান নাই। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জ 1 ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে মহাজোটের প্রার্থী মনোনয়ন দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টিকে এই সুযোগ না দেওয়া হলে এককভাবেই উপনির্বাচনে প্রার্থী দেওয়া হবে বলে জানান তিনি। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন। এরশাদ বলেন, জাতীয় পার্টি মহাজোটে থাকতে চায়, তবে তাদের প্রতি আওয়ামী লীগের আচরণ আরও সহনশীল হতে হবে। মহাজোট গঠনের পর যেসব উপনির্বাচন হয়েছে তার সবগুলো কিন্তু মহাজোট ভাবে হয়নি। কোথাও আওয়ামী লীগ আমরা ছাড় দিয়েছি আর কোথাও আওয়ামী লীগ আমাদের ছাড় দিয়েছে। তাই 2 উপনির্বাচন আশা করব আওয়ামী লীগের স্মরণ রাখবেন, আমাদের ছেড়ে দিবেন। যদি তারা না ছাড়েন
আমরা এককভাবে নির্বাচন করে দেখাতে চাই জাতীয় পার্টি কতটা জনপ্রিয়। আগামীতে কি হবে জানি না, তবে আমরা মহাজোটে এখনো আছি, মহাজোটে আমরা থাকতে চাই। যদি মহাজোট মনে করে জাতীয় পার্টি তাদের প্রয়োজন, তাহলে আমি আশা করব তারা আমাদের সাথে সেভাবেই ব্যবহার করবেন। গত এক মাসে মোটা চিকন বেশিরভাগ চালের দামই কেজিতে 4-5 টাকা করে বেড়েছে। শিগগিরই দাম কমবে এমন কোন সুখবরও দিতে পারেননি আড়তদাররা। এজন্য উত্তরাঞ্চলের মিল মালিকদের দায়ী করে তারা বলছেন, মিল মালিকদের ঢালাওভাবে ব্যাংক ঋণ দেওয়া বন্ধ করা সহ মজুদ পরিস্থিতি নিয়মিত তদারকি না করলে পরিস্থিতির উন্নতি হবে না। আরো জানাচ্ছেন মুর্শিদ আলম। কেজি প্রতি মোটা চিকন সব ধরনের চালের দাম যে গত এক মাসে শতকরা 3 থেকে 8 ভাগ বেড়েছে, সে তথ্য সরকারের বাজার তদারকি সংস্থা টিসিবির ওয়েবসাইটে বলা হয়েছে। আর গত এক বছরে তা বেড়েছে শতকরা 17 থেকে 40 ভাগ। আড়তদাররা জানালেন, পারিজা, আমন, স্বর্ণা আর গুটি চালের দাম খুব বেশি না বাড়লেও লতা, নাজিরশাইল, মিনিকেট সহ বেশিরভাগ চালের দাম মন প্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা। ওএমএস কর্মসূচি দিয়েও লাগাম টানা যাচ্ছে না চালের এ দামে। প্রোডাকশন আছে, ধানও পর্যাপ্ত আছে, একটা সংকট তৈরি হয়, যার জন্য আপনি চালের দামটা বেড়ে যায়, ধানের দাম বা পাশাপাশি চালের দামও বেড়ে যায়। কুরবানির পরে থেকে এই পর্যন্ত বর্তমানে ঢাকা 1,150 টাকা পর মনে বাড়ছে। তাদের অভিযোগের তীর কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ উত্তরাঞ্চলের মিল মালিকদের দিকে। তবে মিল মালিকরা বলছেন, ধানের দাম বেড়েছে বলেই বাড়ছে চালের দামও। বড় বড় মিলের যে সব স্টক আছে, কেনাকাটা তো চলতেছেই, এখন যেভাবে কেনা হচ্ছে সেভাবে দাম পেলে বাজারজাত করা হচ্ছে। কুষ্টিয়া বাজারটা কন্ট্রোল করার পরে বাংলাদেশ কন্ট্রোল হবে। গত পরশুদিন একজন মিলের সাথে কথা বলছি, নাম বলবো না, তা আমি শুধু বললাম আপনাদের টার্গেটটা কি, আপনারা কি 50 টাকা কেজি চাল খাওয়াবেন মানুষকে? বলছে আমাদের অনেকটা এরকমই চিন্তাধারা। গত এক মাস আগে ধানের দাম 700 টাকা ছিল, এখন সে ধান 1000 টাকা, মোটা ধান 800 টাকা, 900 টাকা। 650 টাকা ধানটা কেনার পরে ইন্টারেস্ট হয়ে সেটা হয়ে যেতেছে 850 টাকা, কস্টিং করার পরে আস্তে আস্তে 1050 টাকা। এটা তো ব্যাংকে যদি না দিত তাহলে তো তার ইন্টারেস্টটা হয় না, আর এটা আলটিমেটলি তো কনজিউমারের উপরে পড়তেছে। লিমিটেড 1-200 লোকের কাছে আমরা 17 কোটি মানুষ জিম্মি হয়ে আছি। এর আগে উত্তরাঞ্চলের মিলগুলোতে সরকারের মনিটরিং টিম মজুদ পরিস্থিতি তদারকি করতে গেলে কয়েকদিনের মধ্যেই চালের বাজার নিয়ন্ত্রণে আসে এমন তথ্য জানিয়ে আড়তদাররা বলছেন, উৎপাদন বেড়ে গত কয়েক বছরে মোটামুটি আমদানি নির্ভরতা কাটিয়ে উঠলেও মিল মালিকদের কারসাজিতেই মাঝে মধ্যেই অস্থির হয়ে উঠছে চালের বাজার। মুর্শিদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার বিদায় বছরের আলোচিত ঘটনাবলী নিয়ে আমাদের বিশেষ আয়োজন প্যানাসোনিক আলোচিত 10। 2010 সালে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ উৎকণ্ঠা প্রহর গুনেছে। ভূমিকম্প, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে হাজারো মানুষের হৃদয় ভেঙেছে। ঘটেছে অসংখ্য অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা। আর সবশেষে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করে সেই সব দেশের সরকারের হৃদয় কাঁপিয়েছেন উইকিলিক্স ওয়েবসাইটের নায়ক জুলিয়ান অ্যাসাঞ্জ। এবছর বিশ্বের আলোচিত ঘটনাবলী নিয়ে রিপোর্ট করছেন রবিন ওমান। দুর্বিপাক আর ঘূর্ণিতালের মধ্যে এখন আলোচনার শীর্ষ নাম অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান পল অ্যাসাঞ্জ। দীর্ঘদিন সুপ্ত থাকার পর উইকিলিক্স ওয়েবসাইটের মাধ্যমে প্রথম প্রকাশেই তিনি রীতিমতো একজন নায়ক। কোথাও নিন্দিত, কোথাও নন্দিত, আবার তার চেয়েও বেশি তাকে নিয়ে মানুষ চিন্তিত। যুক্তরাষ্ট্রের মতোই তিনি ভয়ঙ্কর, যার আসল রূপ ভদ্র লেবাসে ঢাকা। অন্যদিকে তার পক্ষেও মানুষের সমর্থন আছে, আছে ন্যায় বিচারের আবেদন। লন্ডনে তার গ্রেপ্তার, জেল ও মুক্তির ঘটনাও ঘটেছে এরই মধ্যে। 2006 সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত উইকিলিক্স যেসব গোপন নথিপত্র, ভিডিও ফুটেজ ও ইমেইল প্রকাশ করেছে, তা থেকে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। I want you to know that we are taking aggressive steps. তবে আসলে